আমরা আজকে একটা স্পেশাল ক্লাস করতে যাচ্ছি। আমার বন্ধু আমার বাম পাশে বসে আছে গৌরশঙ্কর দাস, এবং তার ছেলে আমার ডান পাশে। আহ, ভুল বললাম, আমার ডান পাশে গৌরশঙ্কর দাস আমার বন্ধু, এবং আহ, আমার বাম পাশে তার ছেলে অয়ন শঙ্কর দাস। এই দুইজন আহ, আমার খুব বাসার খুব কাছেই থাকে। আজকে শুক্রবার, আমার একটু ফ্রি সময়, সেই সময়টাতে আমরা এই মূলত অয়নকে ডিজিটাল মার্কেটিং বা একেবারে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য আমরা এখন বসেছি। মোটামুটি আমরা 1 ঘন্টা খানেক এই সেশনটা চালাবো। আহ, তাহলে আহ, আমরা আলোচনা শুরু করছি। যেহেতু ক্যামেরাটা আমার পাশে, এই জন্য এখন আমি শুধুমাত্র আমার পিসির সামনে বসে কথা বলবো, আপনারা শুধুমাত্র আমার সাইড থেকে দেখতে পাবেন। তারপরেও আমরা এইভাবেই ক্লাসটা করছি। এখন অয়ন, তোমার একটু ক্যারিয়ারের পরিচয়টা দাও। আমি এখন আন্ডার গ্রাজুয়েট সিস্টেমে আছি। আমার এইচএসসি শেষ। আমি এখন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাইয়ের জন্য ওয়েট করছি। ডিউতে চান্স প্রবাবলি হয়েছে, বাট দেখি এবার মানে ডিপেন্ড করে ভাইবা যদি টিকি তাহলে ডিউতে চান্স পাওয়ার আশা আছে। আচ্ছা, মূলত তো চারুকলায় তোমার জি। হয়েছে। আহ, এখন সেই ভর্তিটা জন্য অপেক্ষা করছো আর কি, জি। ওয়েটিং এ আছে ওয়েটিং সম্ভবত। এ। আর আমার বন্ধু গৌরশঙ্কর দাস, আমি তার ডাক নাম হাবলু। আহ, এই সেই আমি হাবলুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি মূলত আমার ছেলেকে এই অবসর সময়ে ও ভর্তি পরীক্ষা দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এই সময়টাতে জানো সে টেকনিক্যাল লাইন, বিশেষ করে কম্পিউটার উপরে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং ভবিষ্যতে এই জ্ঞান অর্জন করে ও ইমপ্লিমেন্ট করতে পারে। এর জন্য আমার বন্ধুর কাছে ওকে নিয়ে আসে। যে কদিন ফ্রি থাকবে ও এই কম্পিউটার টেকনিক্যাল আমার বন্ধুর কাছে। আচ্ছা, ধন্যবাদ গৌরশঙ্কর দাস। তাহলে আমরা সাধারণ আলোচনা শুরু করছি যে ইদানিংকালে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ হচ্ছে যে আহ, একদম সারা বিশ্বব্যাপী ইন্টারনেটের প্রসার এবং সহজলভ্যতার জন্য এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিংটা সবার মধ্যে খুব জনপ্রিয় হয়ে গেছে। আগে খুব কষ্ট করে আমাদের এই কাজটা করতে হতো, কিন্তু ইদানিং খুব এই সহজলভ্যতার কারণে আমরা এই এই কাজটা করতে পারছি। এখন আউটসোর্সিং শব্দ বলছি, ফ্রিল্যান্সিং শব্দ বলছি, সেই আউটসোর্সিং শব্দের মানেটা কি? আউটসোর্সিং আমাদের অর্থ হচ্ছে যে দূরের কাজ করা। তাহলে এই আহ, আর এই কোনো একটা অফিস তাদের ইনবাউন্ড যে এমপ্লয়ি আছে তাদেরকে দিয়ে যে কাজটা করায়, সেই কাজটা যখন খুব বেশি হয়ে যায় তখন সেটা বাইরের লোক দিয়ে তারা করানোর চেষ্টা করে, এবং খুব দ্রুত যাতে কাজটা সম্পন্ন করা যায় যেন একটু গ্রুপ ওয়াইজ তারা এই কাজটা দিয়ে থাকে। আহ, সেই কাজটা যখন তারা ইনবাউন্ড অফিসে খুব দ্রুত করতে পারে না, তখনই কিন্তু সেটা বাইরের এমপ্লয়ি বা সেটা তখন আমরা বলছি যে আমরা ফ্রিল্যান্সাররা এই কাজটা, তার আউটসোর্সিং কাজটা আমরা করি। আহ, এখন এই আউটসোর্সিং একটা কাজ হতে পারে যে একটা অফিসের একটা কাজ, সেটা এই তারা বাইরের কোনো একটা এজেন্সি, ফ্রিল্যান্সিং এজেন্সি বা ফ্রিল্যান্সারকে দিয়ে
করিয়ে নিতে পারে। এটাও হতে পারে যে একটা অফিসে অনেকগুলি কাজ তারা বাইরে থেকে করতে পারে। এখন কি কি কাজ ইন্টারনেটের মাধ্যমে বা দূরে বসে তারা করাতে পারে? একেবারে বলতে গেলে কম্পিউটার রিলেটেড যত কাজ আছে সমস্ত কাজই কিন্তু তারা বাইরে এমপ্লয়ি দিয়ে করিয়ে নিতে পারে। এই এটাকে বলছি আউটসোর্সিং, যেটা অফিস তাদের কাজটা বাইরে থেকে করে দিয়েছে। প্রথম যে কাজটা দিয়ে শুরু হলো, যখন সারা দিনে ডিজিটাইজ হয়ে গেল, ডিজিটাল রূপ নিল, তখন তাদের যে পেপার ওয়ার্ক গুলি সেটা তো অ্যানালগ সিস্টেমে ছিল। সেই অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমে রূপান্তরের জন্য তাদের প্রচুর লোকের প্রয়োজন পড়ে গেল। যেরকম ধরেন একটা আর্কিটেকচারাল অফিসে তাদের অনেক পুরোনো নকশা, তারপরে তাদের টাকা, এগুলি কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রয়োজন পড়বে। তখন এই মোটামুটি ধরেন যে এটার প্রসার শুরু হয়েছে 2007-8 থেকে। সেই 2000 তখন একেবারে মানে ডাটা এন্ট্রি, যেটা বলি ডাটা এন্ট্রি দিয়ে সেই আউটসোর্সিং এর কাজটা শুরু হয়েছে। তারা বিভিন্ন কোম্পানি তাদের ডাটা গুলি ধরেন যে সেই নকশাটা স্ক্যান করে একদমই আমাকে দিয়ে দিল, আমি ফ্রিল্যান্সার। এখন ফ্রিল্যান্সার শব্দটা হচ্ছে যে আগে শব্দটা ব্যবহার করতে মুক্ত পেশা হিসেবে ফ্রিল্যান্সার শব্দটা ব্যবহার করা হতো। কিন্তু আহ, এখন সেটা মুক্ত পেশা হলেও সেটা প্রফেশনালিজমে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা ফ্রিল্যান্সাররা টাকার বিনিময়ে, ডলারের বিনিময়ে আমরা সেই কাজটা, সেই আমেরিকান কোম্পানি হোক আর সেটা যে কোনো দেশেরই হোক, মূলত ইউরোপ, আমেরিকা, এরা আমাদেরকে দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজটা করিয়ে থাকেন। এছাড়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেরকম বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপিন্স, চীনের কিছু অংশ, এরা আমরা মূলত ফ্রিল্যান্সিং এর কাজ করি। মানে আমরা ইউরোপ আমেরিকার যে কাজটা, আউটসোর্সিং এর কাজটা, সেটা আমরা করে থাকি। এখানে এই উপমহাদেশ সাবকন্টিনেন্টে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরা খুব ভালো ফ্রিল্যান্সার হিসাবে সারা দুনিয়ায় খ্যাতি আছে। সবচেয়ে ভালো ফ্রিল্যান্সার, স্কিল্ড ফ্রিল্যান্সার বলতে ইন্ডিয়ান, পাকিস্তান, এদেরকেই আমরা বলতে পারি। কিন্তু সংখ্যার দিক থেকে বাংলাদেশি ফ্রিল্যান্সার কিন্তু অনেক। তাহলে সেই বাংলাদেশি ফ্রিল্যান্সার যেটা হচ্ছে যে সংখ্যায় এখন মোটামুটি গত 2 বছরে এতখানি বৃদ্ধি পেয়েছে যে 2 বছর আগেও 4 লাখ ফ্রিল্যান্সার ছিল, এখন হয়ে গেছে সেটা 6 লাখ। কিন্তু এই 6 লাখ ফ্রিল্যান্সারের মধ্যে কতজনই বা স্কিল্ড ফ্রিল্যান্সার, সেটা একটা প্রশ্ন। তাহলে আমরা যদি ফ্রিল্যান্সার হিসাবে স্কিল্ড, নিজেকে স্কিল্ড হিসেবে স্কিল ডেভেলপ করে তারপরে যদি আগাতে পারি, তাহলে কিন্তু এই সেক্টরে শাইন করা সম্ভব। এছাড়া যেন তেন ভাবে ফ্রিল্যান্সিং শিখলে সেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমরা এখন ফ্রিল্যান্সিং করতে গেলে এখন এই কাজটার জন্য যে যারা আউটসোর্সিং করাবে, তারা কিছু ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসে তাদের জবটা পোস্ট করার পরে আমরা ফ্রিল্যান্সাররা সেখানে বিড করার পরে যে বিটে লোয়েস্ট হয়, বা যার ডেসক্রিপশন, তার কাজের ধরন, অভিজ্ঞতা, এগুলি বাইরের পছন্দ হলে তখন তার একটা ইন্টারভিউ তৈরি করে।
ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউতে হয়তোবা আমরা আহ, বিভিন্ন দেশ থেকে 5-6 জন ফ্রিল্যান্সিং এর উপরে সেই কাজের বিডটা করলাম। আহ, তখন আহ, সেখান থেকে একজনকে বেছে নিয়ে সেই যে আউটসোর্সিং এর কাজটা করাবে সে কাজটা দিল, এবং সেই কাজটাও নির্দিষ্ট সময় নির্দিষ্ট রেট সেই অনুযায়ী সুন্দরভাবে করে যখন আমরা জমা দিলাম, তখন সেই মার্কেট প্লেস আমাদেরকে একটা রেটিং দিবে। সেই রেটিংটা আস্তে আস্তে ডেভেলপ করতে করতে এটা তাদের লেভেল 1, লেভেল 2, টপ রেটেড এরকম ক্যাটাগরি তৈরি করে। তখন স্বভাবতই কাজ করতে করতে যখন স্কিলড অনেক হয়ে যাবে এবং অনেক কাজ করার পরে যখন একজন টপ রেটেড সেলার, লেভেল 1 সেলার বা লেভেল 2 থেকে টপ লেভেল সেলার হয়ে গেল, তখন আর তার কাজের কোনো অভাব হয় না। এখন আসি যে ফ্রিল্যান্সিং কাজ কি কি হতে পারে। তাহলে ফ্রিল্যান্সিং কাজ আমি বলছিলাম, প্রথমেই বলছিলাম যে কম্পিউটার রিলেটেড আমরা যে কোনো কাজই আমরা ঘরে বসে বাইরের জন্য করে ফেলতে পারি। আহ, এখন এই কাজটাকে আহ, আমি কয়েকটা ভাগে ভাগ করি। আহ, তাহলে প্রথম হলো যে একেবারেই ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং, তারপরে যে আঁকাআঁকি করে, যে গ্রাফিক্স এর কাজ করে, তাহলে গ্রাফিক্স ডিজাইন। এখন এই আহ, আমরা সোশ্যাল মিডিয়া ডেভেলপ করার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও এই মার্কেটিং এর কাজটা চলে। তাহলে সেই সোশ্যাল মিডিয়া বলতে আমাদের অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেরকম ফেসবুক সবচেয়ে পপুলার একটা সোশ্যাল মিডিয়া। তারপরে আছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম তারপরে টুইটার, পিন্টারেস্ট, এগুলি হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া। তা এই সোশ্যাল মিডিয়াতেও আমরা কোনো একটা পণ্য বা কোনো একটা সার্ভিস আমরা আমরা উপস্থাপন করতে পারি, এবং সেখান থেকে যে এই আমরা ফ্রিল্যান্সার হিসাবে আমাদের সার্ভিসটাও আমরা সেখানে প্রমোট করতে পারি। যে সেখান থেকেও যদি কোনো বায়ার আমার ফেসবুক প্রোফাইলটা দেখে সেখান থেকেও আমাকে কাজ দেয়, সেইভাবে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ পেতে পারি। তাহলে এই গেল ডিজিটাল মার্কেটিং, যেটা হচ্ছে যে এখন বায়ার বলল যে তার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলি পণ্য আছে, সেই পণ্যগুলি আমাকে বিভিন্ন তার পণ্য মানে তার প্রোডাক্ট, ইংলিশটা ভুলে ভুলে গিয়েছিলাম, প্রোডাক্ট, তার বিভিন্ন প্রোডাক্ট তার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে, রিচ করাতে হবে। রিচ করাতে হবে, বা সেইখান থেকে তার সেলসটা বাড়াতে হবে। তাহলে সেটাও মার্কেটিং। হুম। এখন আমি ওয়েবসাইট বলছি। এখন বায়ার বললো যে আমার একটা সুন্দর একটা ওয়েবসাইট নাই, তাহলে তুমি কি আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে? তাহলে এই যে ওয়েবসাইট তৈরি করাটা সেটাও একটা কাজ। তাহলে এখন ডিজিটাল মার্কেটিং চলে গেল, এখন আমি চলে আসলাম ওয়েবসাইট ডিজাইন। তাহলে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাকে সেই স্কিলটা ডেভেলপ করতে হবে। এখন আহ, সেটা একটা কাজ, ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে গেল ডিজিটাল মার্কেটিং, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, তারপরে আম, একেবারেই ডাটা এন্ট্রি। এখন ডিজিটাল মার্কেটিংটা একটা বিরাট একটা ক্ষেত্র। এইখানে আহ, যে আমি যে টার্গেটেড অডিয়েন্সে যে আমি তার প্রোডাক্টটা পৌঁছাবো, সেই টার্গেটেড অডিয়েন্সটা কিরকম, তার বয়সটা কত, তার ইমেল অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কি,
আহ, এগুলিও জোগাড় করা একটা কাজ, যে আমি অডিয়েন্সের প্রথমে আহ, তার ইনফরমেশন কালেক্ট করলাম, তাহলে ইনফরমেশনটাকে আমরা বলছি লিড, সেই লিডটা কালেক্ট করলাম, তাহলে এই একটা কাজ আমি অডিয়েন্সের লিড কালেক্ট করলাম। যে, ধরলাম যে একজনের রিয়েল এস্টেট বিজনেস আছে, তখন তার অডিয়েন্সটা হবে যে তার জমি ক্রয় করবে বা তার একটা অ্যাপার্টমেন্ট কিনবে, এরকম একটা অডিয়েন্সের ঠিকানা আমাকে জোগাড় করে দিতে হবে, বা মেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার যাই হোক। এখন ফোন নাম্বার যদি জোগাড় করি, সেখানে আমাকে এসএমএস মার্কেটিং করতে হবে। যদি আমি ইমেল করি, ইমেল জোগাড় করি, তাহলে তার ইমেল মার্কেটিং করতে হবে। বা একেবারেই এখন ইদানিং দেখা যাচ্ছে কি, যে একটা পণ্য নিয়ে আমার ফোনের মধ্যে আননোন নাম্বার থেকে একটা ফোন চলে আসে এবং ফোন করে আমাকে বলে যে আমাদের একটা প্রোডাক্ট আছে, আপনার যদি একটু সময় হয় আমার কথাটা শুনবেন, আহ, যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের প্রোডাক্টটা কিনতে পারেন, এরকম কলও চলে আসে। তাহলে সেটাকে আমরা বলতেছি এটাও একটা মার্কেটিং পলিসি। তাহলে সেই মার্কেটিং পলিসির মধ্যে এটাকে আমরা বলছি কোল্ড কল, যে আমরা যে লিডটা কালেক্ট করলাম সেই লিডের মধ্যে আমরা কল করলাম, কল করে বুঝালাম। কিন্তু এখন যদি আমি একটা আমেরিকান প্রোডাক্ট, আমেরিকান বায়ারের প্রোডাক্ট যদি আমেরিকাতেই আমাকে এইভাবে কোল্ড কল করে সেল করতে হয়, তাহলে আমাকে অবশ্যই ইংলিশ ডেভেলপ করতে হবে। আমাকে সেইভাবে আহ, আমেরিকান অ্যাকসেন্ট বা ব্রিটিশ অ্যাকসেন্টে সুন্দর করে ইংলিশ বলা, এবং তাদের ভোকাবুলারি যা হবে সেই ভোকাবুলারি অনুযায়ী আমাকে কোল্ড কল করার একটা স্কিল আমাকে ডেভেলপ করতে হবে, সেই মার্কেটিং এরই একটা শাখা। এখন আহ, দুনিয়া জোড়া অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলিতে প্রোডাক্ট আপলোড করে রাখা হয়, এবং সেখান থেকে অনলাইনে মানুষজন প্রোডাক্ট কিনে বা সার্ভিস নেয়। তো এর মধ্যে এগুলিকে বলে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, ক্লাসিফাইড সাইটস। তাহলে এই ক্লাসিফাইড সাইট বাংলাদেশে যেরকম বিক্রয়.com, তারপরে বিডি শপ, এরকম বাংলাদেশে এরকম ক্লাসিফাইড সাইট অনেক আছে, এরকম সারা দুনিয়া জোড়ায় এরকম ক্লাসিফাইড সাইট অনেক আছে। এছাড়া সবচেয়ে পপুলার ক্লাসিফাইড সাইট হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের মধ্যে এরকম কোনো প্রোডাক্ট নাই যে সেটা পাওয়া যায় না। আর তারপরে এই রিজিয়নের মধ্যে আলিবাবা বা দারাজ, হ্যাঁ, ফ্লিপকার্ট, এগুলি আহ, খুব পপুলার। তাহলে এখন আমেরিকান একজন বায়ার বলল যে আমার প্রোডাক্ট গুলি তুমি অ্যামাজনের, আমার একটা সাইট আছে, সেই সাইটের মধ্যে তুমি আমার প্রোডাক্ট একদম ডেসক্রিপশন, তারপরে স্পেসিফিকেশন দিয়ে তারপরে আপলোড করে দাও, এবং সেখান থেকে সেলসটাও তোমাকেই করে দিতে হবে। দেখেন যে এই মার্কেটিং এর কোনো সীমা পরিসীমা এখন আর রইল না, একেবারেই আহ, আহ, খুব আহ, আস্তে আস্তে এই ক্ষেত্রটা বাড়ছেই, বাড়ছে। এখন যতই ফ্রিল্যান্সার হোক, কাজের কিন্তু অভাব হবার কথা না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক সময় আমাদের এপিডেমিকের কারণে আমরা সবাই ঘরে বন্দি হয়ে গিয়েছিলাম, কেউ বাইরে গিয়ে কাজ করতে পারছিল না, তখন ফ্রিল্যান্সাররা খুব ভালো কাজ করেছে। আহ, কিন্তু সব দেশেই তো তার নিজস্ব অফিস, ইনবাউন্ড অফিস ওয়ার্ক তাদের করতেই হয়। এছাড়া তারপরেও এপিডেমিকের আগে বলি পরে বলি, তারপরেও প্রচুর কাজ আছে যেগুলি ফ্রিল্যান্সাররাই করছে, এবং স্কিলড ফ্রিল্যান্সাররাই কিন্তু করে যাচ্ছে। আমি আবারও বলবো যে আপনাকে এই ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনাকে খুব ভালো স্কিল ডেভেলপ করে তারপরে কাজ করতে হবে।
এখন অয়ন গ্রাফিক্স ডিজাইনে খুব পারদর্শী, আমি অনেকদিন আগে থেকে দেখি। এবং সে প্রচুর আঁকাআঁকি করে। এখন সেই এবং সে প্রফেশনাল লেভেলেরই গ্রাফিক্স ডিজাইন করে। তার রঙের ব্যবহার, তারপরে তার রেখার ব্যবহার, সমস্ত কিছুই যদি বলি তাহলে এটা একেবারেই প্রফেশনাল লেভেল। এখন সে একটা ফেসবুক পেজ ওপেন করলো, সেই ফেসবুক পেজের মধ্যে তার প্রোডাক্ট মানে তার আর্টটা দিয়ে দিল যে আমি এই ধরনের আর্ট করি, কেউ যদি আমার কাছ থেকে আর্টটা কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, বা এই ধরনের আর্ট যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য তোমার স্পেসিফিকেশন অনুযায়ী আমি এঁকে দিতে অপশন পারবো। ওয়াইজ। হ্যাঁ, এবং এই গেল তাহলে ডিজাইন। এই যে আমার টি শার্টের মধ্যে একটা লেখা আছে, সিম্পল একটা লেখা, তো এইটা হচ্ছে যে টি শার্টের মধ্যে একটা ডিজাইন। তাহলে এই যে গ্রাফিক্স আমি শিখলাম, এই টি শার্টের মধ্যে বিভিন্ন ডিজাইন করা, সেটাও গ্রাফিক্সের আন্ডারেই পড়ে। তাহলে আমি গ্রাফিক জানি, আমি ফটোশপ জানি, আমি ইলাস্ট্রেটর জানি, বা গ্রাফিক্স রিলেটেড কম্পিউটারের সমস্ত যে সফটওয়্যারগুলি, সেই সফটওয়্যারগুলি আমি খুব ভালোভাবে জানি। এখন বায়ার আমাকে কাজ দিল যে তুমি আমাকে একটা টি শার্টের ডিজাইন করে দেন। এখন এই টি শার্টের ডিজাইন কিন্তু আহ, উম, একটা ডিজাইন করলে 1 সপ্তাহের বেশি চলে না, তারপরে কিন্তু মানুষজন এটাকে রিজেক্ট করে দেয়। তাহলে আমার এই টি শার্টের ডিজাইন প্রচুর হচ্ছে। এখন আমি বিজনেস কার্ড ডিজাইন করব, বিজনেস কার্ডের ডিজাইন করব। এখন আমার ঠিকানা বদলে গেছে, সাথে সাথে আমার বিজনেস কার্ডটাও চেঞ্জ করতে হবে। এখন বিজনেস কার্ড ডিজাইন করা, টি শার্টের ডিজাইন করা, লোগো ডিজাইন করা, একটা কোম্পানি, নতুন কোম্পানি লঞ্চ হবে, সেই তার লোগো দরকার, বা তার একটা প্যাড দরকার। এই সমস্ত কিছুই কিন্তু এই গ্রাফিক্সের মধ্যে অন্তর্ভুক্ত, এবং সেটা আমরা এইখানে বসে, ঘরে বসেই আমরা গ্রাফিক্সের সফটওয়্যার দিয়ে করে দিতে পারি। এখন গ্রাফিক্সের আরেকটা শাখার মধ্যে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে যে আমরা ভিডিও দিয়েও প্রোডাক্টটাকে আহ, উপস্থাপন করতে পারি। তাহলে এই ভিডিওটা যে আমি তৈরি করব, ভিডিও, এখন ভিডিও শেয়ারিং যেই অ্যাপ্লিকেশন বা সোশ্যাল মিডিয়াগুলি আছে, এর মধ্যে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় একটা ভিডিও শেয়ারিং এর প্ল্যাটফর্ম। সেখানে ইদানিং দেখা যাচ্ছে যে আমি আমার প্রোডাক্টের কথাও বললাম, প্লাস হলো যে আমি আমার প্রোডাক্ট শো করছি, এর মাঝখানে মাঝখানে আবার অ্যাড চলে আসছে। তাহলে এই অ্যাডের ডিজাইন করা, বা আমার প্রোডাক্টের ডিজাইন করা, বায়ার আমাকে বললো যে তার প্রোডাক্টটা ইউটিউবে সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করে দেওয়া, তাহলে এটা এটাও একটা বিরাট একটা সেক্টর, যে ভিডিও এডিটিং, ভিডিও আপলোড, ইউটিউব সম্বন্ধে জানা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, তারপরে সেই চ্যানেলটাকে আবার যদি আমি গ্রো না করি, সেটাকে আমরা বলছি এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে ইউটিউবে আমরা সার্চ দিলে একটা প্রোডাক্ট পেয়ে যাই, বা একটা সার্ভিস পেয়ে যাই, বা আমরা সিম্পলি একটা গান শুনতে চাচ্ছি, আমি সার্চ দিয়ে দিলাম, সেই গানের প্রথম কলিটা লিখে বা প্রথম লাইনটা লিখে আমি সার্চ করে দিলাম, আমার ইউটিউবে চলে আসলো। কিন্তু এখন যদি আমি ভিডিও আপলোড করলাম, কিন্তু সেখানে যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবে সেটাই আমি দিলাম না, তাহলে আমারটা কি পাবে? পাবে না। তাহলে এটাকে বলতেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথায় চলে আসলাম। এখন এইটা একটা বিরাট বিষয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিনটা হচ্ছে গুগলে আমরা সার্চ করি, আমরা ইউটিউবে সার্চ করি, বা একেবারে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন হচ্ছে বিং, সেইখানে আমরা সার্চ করি।
আর চায়নারা তো একেবারে গুটি-সুটি মেরে আছে যে তারা অন্য কাউকেই তাদের সার্চে Software ঢুকতে use দিবে করবে না। না। সেই বাইডুতে সার্চ করতে পারি, কিন্তু ওই সেই বাইডুতে সার্চ করতে গেলে আর নর্থ কোরিয়াতে তো আমরা কোনো Access অস্তিত্বই নেই। পাই না। হ্যাঁ, তা যাই হোক, সারা দুনিয়াতেই সার্চ ইঞ্জিন পপুলার। সেটার মধ্যে আহ, আহ, যেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন সবচেয়ে বেশি পপুলার। আমরা একটা সার্চ করলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সে আমাদের মিলিয়ন মিলিয়ন রেজাল্ট দিয়ে দেয়, এবং সেই রেজাল্টটা তাদের প্রথম পেজ থেকে শুরু করে হাজার খানেক পেজের মধ্যে সে দিয়ে দেয়। এখন আমি একটা ওয়েবসাইট, মূলত এখানে সার্চ ইঞ্জিনের মধ্যে ওয়েবসাইটটা দেখায়, ওয়েবসাইট দেখায়। তারপরে আমি ম্যাপ, গুগল ম্যাপের মধ্যে আমি আমার বিজনেসটাকে দিয়ে দিলাম। প্রথমে গুগল ম্যাপে দেখাবে আমার বিজনেসটাকে, সেই গুগল ম্যাপের মধ্যে বিজনেসের মধ্যে আমার যদি ফোন নাম্বার থাকে, আমার যদি ওয়েব অ্যাড্রেস বা আহ, যোগাযোগ করার ব্যবস্থা থেকে, এইখান থেকে অবশ্যই কেউ না কেউ আমাকে ফোন করবে, বা আমার এখান থেকে আমার যদি যেই সার্ভিস রিলেটেড বিজনেস, সেই সার্ভিসটা সে খুব সহজেই নিয়ে নিতে পারে। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই যে আমি প্রথম যখন ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম তখন আহ, এক বায়ার আমাকে, সেটা এপিডেমিকের সময়ের কথা বলছি, যে এক বায়ার আমাকে বলল যে তার ফ্রান্সে আহ, আহ, তার বাড়ি আহ, একটু লোকালিটির বাইরে তার বাসাটা, এবং আহ, তার দুইটা ছেলের চুল খুব বড় হয়ে গেছে। তো এখন সে চাচ্ছে না যে বাইরে গিয়ে সেই চুলটা কাটাবে। তো আমাকে বলল কি, তুমি আমার 10 মাইল রেডিয়াসের মধ্যে যেই আহ, ইয়ে আছে, মানে বারবার চুল নাপিত, হ্যাঁ, তাদের একটা 10 জনের একটা শর্ট লিস্ট করে তাদেরকে তুমি ইমেল করো, এবং যে সবচেয়ে ভালো বা তোমার কাছে মনে হবে সেটা আমাকে রিকমেন্ড করো। আহ, সে এসে আমার বাসায় এসে চুলটা কেটে দিয়ে দেয়। তো আমি ঠিক, আমার এটা 2-3 দিনের বেশি লাগে নাই। আমি প্রথমে মেইল করলাম, এর মধ্যে আমি ঠিকই 10 জনকে শর্ট লিস্ট করে, এবং আহ, এটা ইউরোপ বলেই সম্ভব, কারণ ইউরোপে সবাই তার বিজনেসটাকে অনলাইন করে ফেলেছে। কিন্তু সেটা যদি আমাকে বাংলাদেশে খুঁজতে বলতো, তাহলে তো এখানে যে সেলুনগুলি আছে, একটারও তো আমরা ওয়েবসাইট নেই। তা আমি তো তাকে খুঁজেই পাবো না, বা তার বিজনেসটা ম্যাপের মধ্যেও নাই। হ্যাঁ, তো এইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একেবারেই সম্ভব না, কিন্তু ইউরোপ বা আমেরিকার প্রেক্ষাপটে এটা খুবই সহজ বিষয় যে একজনকে খুঁজে বের করা। এই যে যদি বলল যে তুমি 65 অ্যাভাব যাদের এজ, তাদের রিটায়ারমেন্টে চলে গেছে, আমি একটা ওল্ড হোম করেছি, তো সেই ওল্ড হোমের তো যারা রিটায়ার করে যাবে তাদের ওল্ড হোমের প্রয়োজন পড়তে পারে, তুমি তাদেরকে একটু নক করে আহ, আমার ওল্ড হোমের ঠিকানা দিয়ে দাও, যে যে তার যদি কোনো সময় যদি দরকার পড়ে, একেবারে ইমেল করে দিলাম। এরকম হতে পারে। এক কথা থেকে অনেক কথাই চলে আসে, কারণ এটার ব্যাপ্তি যে কত বড় সেটা বোঝানোর জন্য আসলে আমি ঠিক লাইনের মধ্যে থাকতে পারি না, চলে যাই বিভিন্ন কথার মধ্যে। তাহলে ওই যে বলছিলাম যে শর্ট লিস্ট করে দেওয়ার পরে 3-4 জন আমার সাথে যোগাযোগ করলো। 3-4 জন যোগাযোগ করার পরে এর মধ্যে থেকে তার কাছাকাছি এবং ভালো কাজ করবে এরকম একজনের ফোন নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেস আমার বায়ারকে আমি দিয়ে দিলাম, এবং বায়ার তার সাথে ফোনে কথা বলে ঠিকই সে কাজটা করিয়ে নিয়েছে। কিন্তু কাজটা যে করালো সেটা আমি দেখিনি, কিন্তু সে, আমি মার্কেট প্লেসে কাজ করেছি। আহ, এখন মার্কেট প্লেস বলছি, মার্কেট প্লেস কি কি মার্কেট প্লেস, হ্যাঁ, এখন
সবচেয়ে ভালো মার্কেট প্লেস চলছে ফাইবার, তারপরে আপওয়ার্ক, তারপরে গুরু, পিপল পার আওয়ার, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। এখন এই মার্কেট প্লেস গুলি কি? এটা ব্রোকার হিসাবে কাজ করে। এরা বায়ারের কাছ থেকে কাজ নেয়, সেলারকে দিয়ে কাজ করায়, মানে ফ্রিল্যান্সার দিয়ে কাজ করায়, কিন্তু তার থেকে বায়ার থেকে 20% সে রেখে দেয়। ধরলাম যে $10 একটা কাজ দিল, সে বায়ারের কাছ থেকে সেই 20% অ্যাভাব, ধরলাম যে $12 সে কাজটা বাইরের কাছ থেকে নিল, আমাকে শো করলো $10, যে আমি $10 কাজ পেয়েছি। কিন্তু আমি যখন কাজটা শেষ করলাম, তখন আমাকে দিল $8, মানে 20% সে এখানেও কেটে নিয়ে গেল। তাহলে সে, এই ব্রোকার মার্কেট প্লেস গুলি একেবারেই মাছের তেলে মাছ ভাজি করছে, এরকম অবস্থা। কিন্তু তাদের ছাড়াও আমরা চলতে পারি না, কারণ হচ্ছে যে তারা যেই পেমেন্টটা করে সেটা সিকিউর পেমেন্ট। হ্যাঁ, যে আমি কাজটা করে দেওয়ার পরে বায়ার আমাকে টাকা দিল না, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য আমরা যেইগুলি খুবই রিলায়েবল মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসে কাজ করি। এছাড়াও আউট অফ মার্কেট প্লেস, লোকাল মার্কেটে কাজ করা, সবই আমরা এই ঘরে বসেই করতে পারি। এখন খুলনার একজন বলল যে আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমি এখানেই তার কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে, একেবারেই ফ্রি করব না, প্রথমে তার কাছ থেকে লামসাম একটা মানি, বা বললাম যে 50% আমাকে দিয়ে দাও, কাজ শেষ হলে আর 50% দিয়ে দিলে হবে। তো একটা অ্যামাউন্টের সিকিউরিটি পাওয়ার পরে আমি লোকালি কাজ করলাম। তাহলে শুরু করেছিলাম এসইও দিয়ে, আবারও এসইও তে চলে যায়। তাহলে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে বলছি কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তাহলে আহ, আমরা কি ধরনের সার্চ করি? যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, তাহলে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এই যে তিনটা শব্দ দিয়ে আমি সার্চ করছি, এটাকে টোটালটুকুকে আমরা একটা কিওয়ার্ড বলতেছি। বা আমি প্রশ্ন করলাম যে বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, তাহলে এই যে বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, এই চারটা শব্দ দিয়ে আমি সার্চ করব। তাহলে এইটারও একটা ক্যাটাগরি আছে যে মানুষ কি কি শব্দ সহযোগে সার্চ করতে পারে। তাহলে হোয়াই, হাউ, হোয়াট, বেস্ট, পপুলার, এগুলি শব্দ সহযোগে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা, আহ, যখন একটা ওয়েবসাইট হলো, ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্টে এই শব্দগুলি যোগ করে দিলাম। এবং সিমিলারলি ইউটিউবেও সার্চের মধ্যে সেই এটা দেয়া যায়। একটুখানি ব্রেক। আচ্ছা, আবারও শুরু করছি। আম, হ্যাঁ, এখন পেমেন্ট প্রসেসটা কি হতে পারে? যে অয়ন, তুমি একটা প্রশ্ন করেছিলে অফলাইনে, তুমি কোশ্চেনটা করো আবারও। সেটা হচ্ছে আপনি যে ফ্রান্সের একটা কাস্টমার ধরেছিলেন, তো
তো তার পেমেন্ট প্রসেসটা কিরকম ছিল, যে আপনি যে ফার্স্টে আপনাকে কাজটা দিয়েছে, তো সে কি ফার্স্টে কোনো হাফ পেমেন্ট বা কোনো কমিশন আপনাকে দিয়েছে নাকি একদম কাজ শেষে দিয়েছে, আর এটা গ্যারান্টি কি যে সে টাকাটা দিবে লাস্টে? আচ্ছা, এখন সেটা একেবারেই আমি মার্কেট প্লেসে কাজ করেছি, সেটা হলো ফাইবার মার্কেট প্লেসে কাজ করেছি। তাহলে সেই ফাইবার মার্কেট প্লেসে যখন সে আমাকে কাজটা দিল, মার্কেট প্লেস গুলি করে কি, যখনই অর্ডারটা নেয় তার কার্ড সেখানে অ্যাড করে নিতে হয় এবং সেইখান থেকে সে একটা অ্যামাউন্ট সে উইথহেল্ড হিসাবে রেখে দেয়। আচ্ছা। যে সে $12, $10 কাজ দিল, $12 বাইরের কাছ থেকে সে কার্ড শো করে সেখান থেকে সে নিয়ে নিল। সেটা সিকিউরিটি মার্কেট প্লেস আমাকে দিল, যে তুমি কাজ শেষ করার পরে বায়ার স্যাটিসফাইড হওয়ার পরে যখন কাজটা ডেলিভারি নিবে সাথে সাথে তুমি $10 পেয়ে যাবে। আর যদি সে স্যাটিসফাইড না হয়? এখন যদি স্যাটিসফাইড না হয় তাহলে বায়ার টাকা ফেরত যাবে। টাকা ফেরত যাওয়ার পরে সেটা মার্কেট প্লেসের রুলস অনুযায়ী আমাকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে এবং সেটা আমি অর্ডার ক্যান্সেল করব। অর্ডার ক্যান্সেল আমি করতে পারি বা বায়ার করতে পারে। তা, যেভাবেই অর্ডার ক্যান্সেল হোক সেটা অটোমেটিক্যালি তার টাকা তার এখানে আবার চলে ব্যাকে যায়, চলে যাবে। ব্যাক চলে। তাহলে এই যে মার্কেট প্লেস গুলি প্রথমে আহ, এখন মার্কেট প্লেসের কোনো টাকা না, মার্কেট প্লেসের কোনোই টাকা নেই। সে বললাম না, এই মাছের তেলে মাছ ভাজি করা, হ্যাঁ সেটাই একদম আমি খুব র ভাবেই বলছি। আহ, এইভাবে আমি সাধারণত বলি না, তারপরেও আমি এইভাবেই বলি যে বাইরের কাছ থেকে যেই টাকাটা নিল সেই টাকাটাই আমাকে তারা 20% কেটে তারপর আমাকে দিয়ে দিল। এই আর কাস্টমাররা আমার কাজ কিভাবে দেখবে, আমার পোর্টফোলিও থেকে তো নাকি? মানে আমি যে কাজটা করে স্কিল আছে সেটার একটা পোর্টফোলিও বানাবো, সেটা কাস্টমার দেখে তারপর আমাকে হ্যাঁ, টাকা যখন সে কোনো একটা অফার করলো তখন আমরা একটা অফার লেটার লিখলাম, আহ, এবং সেখানে আমার সিভিটা দিলাম। সেটা একটা কভার লেটার, সিভি এই দিলাম। বা একেবারে মার্কেট প্লেসে যখন আমরা আহ, কাজটা করব, প্রথমে হয় কি যে বায়ার আমাকে তার মার্কেট প্লেসের ইনবক্সে মেসেজ করে যে আমার এই কাজ, তুমি কি কাজটা করতে পারবে কিনা। তখন তার সাথে নেগোসিয়েশন করে তারপরে ঠিক হলো যে দাম সমস্ত কিছু ঠিক হওয়ার পরে বায়ারের সাথে যখন যেই দামে ঠিক হলো, ফাইবার মার্কেট প্লেসের কথাই বলি, আমি অন্য মার্কেট প্লেসের কথা বলতে গেলে আরো অনেক, লেকচারটা অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেসে বলি, সেটা হচ্ছে যে ইনবক্সে কথা হওয়ার পরে যখন একটা রেট ফিক্স হয়ে গেল তখন বায়ার বলল যে তাহলে আমি তোমাকে কাস্টম অর্ডার করি, বা আমার একটা প্যাকেজ থাকে যে আমি প্যাকেজ রেটে তোমাকে হায়ার করি। ফাইবার মার্কেট প্লেসে যেরকম আমরা তিনটা আহ, আহ, কি বলে সেগমেন্টে আমরা তিনটা প্যাকেজ আমরা দিতে পারি, যে আমার বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। সেই অনুযায়ী ধরলাম যে আমার বেসিক প্যাকেজে আমি 3টা ছবি করে দিব, যদি তোমার গ্রাফিক্স এর কথা বলি 3টা ছবি করে দিব, আহ, সেটার রেট হচ্ছে $10। যে স্ট্যান্ডার্ডে আমি 10টা কাজ করে দিব সেটার কাজ হচ্ছে ধরো $20। এরকম প্রিমিয়ামে গিয়ে হয়তোবা একেবারে আমি মান্থলি বেসিসে কাজ করতে পারি, এরকম একটা প্যাকেজ আমি দিয়ে দিই। তা তোমার কোশ্চেনটা কি ছিল আমি ভুলে গেলাম। পোর্টফোলিও ব্যাপার। হ্যাঁ, পোর্টফোলিও। তাহলে এখন যখন আমি তার সাথে মার্কেট প্লেসের ইনবক্সে কথা বলছি তখনই আমি তাকে আমার ওয়েবসাইট দিতে পারি। কিন্তু এগুলি নিষেধ, কারণ হচ্ছে যে আমি তো তাকে মার্কেট প্লেসের বাইরেও নিয়ে যেতে পারি। এজন্য মার্কেট প্লেস ওয়ালারা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া, সোশ্যাল মিডিয়ার অ্যাড্রেস দেওয়া, ফোন নাম্বার দেওয়া, ইমেল অ্যাড্রেস দেওয়া এগুলি একেবারে নিষেধ করে দিচ্ছে। যে তুমি এই যখন ফাইবারের ইনবক্সে কথা বলবে তখন এগুলি দিতে পারবে না।
কিন্তু তারপরেও অনেক অনেক প্রসেস আছে সেগুলি দেয়ার। সেইভাবে আমরা আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আমার পোর্টফোলিও ওয়েবসাইটটাই তাকে শো করলাম যে তুমি এখানে গিয়ে দেখো আমার কাজ কিরকম, তাহলে তুমি বুঝতে পারবে যে আমাকে কাজ দেয়া যায় কিনা। বা একেবারে সোশ্যাল মিডিয়ার ফেসবুক আমার পেজ আছে, ফেসবুক পেজ, সেই পেজটাই আমি দিয়ে দিলাম তাকে দেখার জন্য। বা গুগলের একটা সার্ভিস হচ্ছে ব্লগ সাইট তৈরি করা, সেটাও একটা ওয়েবসাইটের মতোই। সেই ব্লগ সাইট তৈরি করে সেখানেও আমরা আমাদের কাজগুলি আপলোড করে রাখতে পারি। বা যেভাবেই হোক আমি আমার কাজটা দেখাতে পারি। বা একেবারেই আমি যে মার্কেট প্লেসের একটা পোর্টফোলিও তৈরি করলাম, হ্যাঁ সেটা ফাইবারে বলতেছে আমরা গিগ তৈরি করছি। সেই গিগটা তৈরির মধ্যে সেখানে গিগের একটা টাইটেল থাকবে, সেখানে একটা ডেসক্রিপশন থাকবে, সেখানে প্রাইজিং থাকবে, তারপরে সেখানে কিছু কিওয়ার্ড সেট করতে হবে যেন বায়ার যা চাচ্ছে সেইটা দিয়ে সার্চ করলে আমাকে পায়, সেরকম কিওয়ার্ড সেটিং টেটিং এগুলি অনেক ব্যাপার আছে। তো সেইভাবে সেখানেও মার্কেট প্লেসে আমার পোর্টফোলিওই দিচ্ছি। এবং যেটা হচ্ছে যে আহ, যদি আমি আপওয়ার্কের কথা বলি, সেখানে একেবারেই বলছে যে পোর্টফোলিও দিতে হবে। হ্যাঁ, আর এটা ফাইবার হচ্ছে ইসরায়েলি প্রতিষ্ঠান, সম্ভবত গিগ শব্দটা তাদের হিব্রু ভাষায় হয়তো বা ওইরকম পোর্টফোলিও কি গিগ বলা হচ্ছে। এই, তাহলে আমরা আজকে আপাতত এইটুক পর্যন্তই শেষ করতে পারি মনে হয়। তুমি কি বলো? হ্যাঁ, তো অনেক ধারণা কতটুকু পেয়েছি। বুঝতে পারলে যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে হ্যাঁ, মানে একটা ভাস্ট এরিয়ার হ্যাঁ, ধারণা আমি পেয়েছি আজকে। এই এই এব- শেষ করার আগে গ্রাফিক্স ডিজাইনের উপরে আরো কিছু কথা বলে শেষ করি। সেটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনটাও একটা বিরাট জায়গা, যেতে তুমি যেটা ইন্টারেস্ট আছে তোমার, সেই জায়গাটুকুর কথাই আমি বলি যে এখন ওয়েবসাইটের মধ্যে বা একটা ই কমার্স সাইট বা একটা প্রোডাক্ট বেসড সাইট, যেরকম শপিফাই, অ্যামাজন, এগুলির মধ্যে যখন একটা প্রোডাক্ট আমরা দিব, তখন এই যে আমাদের ছবিটা দেখা যাচ্ছে, এর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ। মানে এই ছবিটা এখন যদি শুধুমাত্র আমাদের তিনজনের ছবিটা এখানে থাকতো, তাহলে দৃষ্টিটা কিন্তু আমাদের উপরেই পড়তো, আর ওই পর্দা বা ওই দিকে পড়তো না। হ্যাঁ, এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আমি ছবিটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, যেটার মধ্যে আহ অন্য কারো দৃষ্টি যাবে না, সাবজেক্টের উপরেই দৃষ্টি থাকবে। আমার বন্ধু ফটোগ্রাফিতে খুব ভালো। আহ, আমার বন্ধু ফ্রেমের আউট অফ ফ্রেম যদিও হয়ে গেছে, তারপরেও আহ, আহ, আমার বন্ধু ছবি তোলার সময় সেরকম ফ্রেমিং খুব ভালো জানে, ফটোগ্রাফি। সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাও একটা কাজ, এবং সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা, সেইটাও কাজ। এখন সেই কাজগুলি করতে গেলে কম্পিউটারের মধ্যে যে গ্রাফিক্স সফটওয়্যার গুলি আছে সেগুলি তোমাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এর মধ্যে একেবারেই ফান্ডামেন্টাল বেস হচ্ছে যে ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর। এটা সবাই ফটোশপ ইলাস্ট্রেটর বললে চিনে, কিন্তু এই কাজগুলি আরো আরো ইদানিং অনেক সফিস্টিকেটেড সফটওয়্যার চলে আসছে, এআই চলে আসছে। এআই দিয়ে অনেক কিছু করা সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন অনেক কিছুই তৈরি করে ফেলা যায়। আমি শুধু তাকে টেক্সট লিখে দিলাম যে আমার এই ধরনের ছবি দরকার, সে একদমই যে আমি লিখে দিলাম যে লিওনেল মেসি আহ, তার বাড়ির সামনে সুইমিং পুলে সাঁতার কাটছে, এই ছবিটা বানায় দেবে। হ্যাঁ, তাহলে এখন দুনিয়ার যত ইন্টারনেট কি ফাস্ট হচ্ছে দুনিয়া, তত এগুলিরও প্রসার হচ্ছে এবং এগুলি ডিমান্ড হচ্ছে। অ্যানিমেশন আরেকটা, গ্রাফিক্স এর এটাও আরেকটা তো অংশ। শাখা। হ্যাঁ, এই অ্যানিমেশন
এখন অ্যানিমেশন বলতে গেলে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন সমস্ত কিছু। এখন 3D অ্যানিমেশনের সাথে ভিএফএক্স, আমরা এখন যেসব মানে আজগুবি আজগুবি সব ছবিগুলি দেখি ম্যাক্সিমামই ভিএফএক্স দিয়ে করা। তাহলে আমরা বুঝতেই পারি না যে এটা একটা স্টুডিওর ভিতরে সমস্তটুকু হয়ে গেছে। হ্যাঁ, ভিএফএক্স ও তো গ্রাফিক ডিজাইনেরই অংশ। হ্যাঁ, ভিএফএক্স ও গ্রাফিক্স ডিজাইনেরই অংশ। এই ঠিক আছে, তাহলে আহ, ভালো থাকো। তা আমরা আজকে খুব একটা ঘরোয়া পরিবেশে আহ, একটা সুন্দর আলোচনা করলাম। আহ, তাহলে এইখানেই আমি শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ।